This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বারুইপুরে বিজেপির কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষ অনুমতি, কোন কোন শর্ত আমরা জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কোন কোন শর্তে আগামীকাল এটা হতে পারে, অনুমতি মিলল? দেখো, পুলিশ সুপারের দপ্তরের বাইরে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সেটা আগামীকাল 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত করা যাবে। 1000 কর্মী সমর্থক থাকা যাবে এবং 25টি মাইকের ব্যবহারের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজকের মামলা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিরোধী দলনেতা কিভাবে আক্রান্ত হলেন। এই প্রশ্ন আদালতে তার বক্তব্য, বিরোধী দলনেতা যদি সত্যি আক্রান্ত হন তাহলে পুলিশের মাথা হেট হয়ে যাওয়া উচিত। যদিও রাজ্যের বক্তব্য যে বিরোধী দলনেতার গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি, সম্পূর্ণ এটা মিথ্যে কথা বলা হচ্ছে। যাবতীয় ফুটেজ সেগুলি খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই দাবি রাজ্যের। আগামীকাল ফের এই মামলা থাকছে, সে সময় এই ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি এটাও প্রশ্ন, 450 জন পুলিশ রয়েছে দাবি রাজ্য সরকার করছে, সেখানে বিরোধী দলনেতা এত পুলিশের মাঝে আক্রান্ত হন কিভাবে। আগামীকাল ফের মামলা থাকছে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে দিলীপ ঘোষ আবারও বিতর্কে, মন্তব্য করে আবারও বিতর্কে। এবার খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলাদের পুতনা বললেন দিলীপ ঘোষ। মায়ের আসনে সীতাকে বসাবো, শূর্পণখা পুতনাকে বসাবো না, তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো বলছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই শূর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। দিলীপ ঘোষের এক প্রকার পাশে দাঁড়িয়েই তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আবার দিলীপ ঘোষকে আবর্জনা বলে কটাক্ষ করেছেন। পরপর শোনাই তারা কি বলছেন। ওদের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে পরিস্থিতি মোকাবিলা করবার যে দিক সেগুলোও নির্ধারিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। পরিস্থিতি বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার উপরে নির্ভর করে। ধরো যে আপনি মাংস রান্না করবেন, মাঠে বসেছেন মাংস রান্না করতে, সব জিনিস আছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, তাহলে সেটা একটা পরিস্থিতি। আবার হঠাৎ করে বৃষ্টির বদলে ঝোড়ো হাওয়া উঠলো, ফলে পরিস্থিতি নির্ভর আছে। বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের রাস্তা আছে, যেটা নিশ্চিতভাবে বাইরে বলবার মতন নয়। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% রিজার্ভেশনে ওবিসি এ এবং বি, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন, আর দিতেও পারবেন না, চলেও যাবেন কয়েক মাসের মধ্যে। আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের, কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়ম, 50 জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে। 2 জন হিন্দু জনগোষ্ঠীর, বাকিটাই 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর। মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে, তেলি থেকে শুরু করে, আমাদের এই রাজ্যের কুর্মী সমাজ থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মূলত হিন্দু জনগোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিজমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়,
বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই, তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, কারণ এই তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে। স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে। ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে 113টা জনগোষ্ঠীকে দেয়া হয়েছিল বাতিল করেন এবং প্রায় কয়েক লক্ষ, কেউ 5 লক্ষ বলেন, কেউ 7 লক্ষ বলেন, অ্যাকচুয়ালি ডাটাটা তো আমরা জানি না, 10 লক্ষের কাছাকাছি ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়। পাটুলিতে এক বৃদ্ধার রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বন্ধ একটা ফ্ল্যাট থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে পুলিশ, তারপর সেখানে ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পাটুলি থানার পুলিশ গিয়ে পৌঁছবে। সৌভিক রয়েছেন আমার সহকর্মী। সৌভিক, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? কিভাবে ঘটনাটা ঘটলো, কিভাবে এই দুর্ঘটনা নাকি অন্য কিছু, কি কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাটুলি থানার অন্তর্গত একেবারে বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি এবং এই যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটির নিচেই কিন্তু মালবিকা দেবী বলে একজন মহিলা বসবাস করতেন তার ছেলের সঙ্গে, যার বয়স আনুমানিক 72 বছর। এবং আজকে ঠিক সকালবেলায় যখন দেখতে পায় এলাকার মানুষজন যে সেই ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তারপরেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ছুটে এসে প্রথম অবস্থায় যখন দরজাটা খোলার চেষ্টা করে তখন দেখা যায় যে দরজা কিন্তু তালা বন্ধ রয়েছে। তালা ভেঙে যখন ভিতরে ঢোকে তখন দেখে সেই বৃদ্ধা কিন্তু খাটের মধ্যে শোয়ানো অবস্থায় রয়েছে, তার মুখে বালিশ চাপা রয়েছে এবং শুধুমাত্র পার্টিকুলার যে খাটে তিনি শুয়েছিলেন সেই অংশটাই কিন্তু আগুন জ্বলছে, অর্থাৎ তার পা থেকে একেবারে গলা পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে এবং মৃত অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের টিম এখানে এসছে, ফরেন্সিক এসছে এবং লালবাজার থেকে গোয়েন্দা শাখার লোকজনও এসছে। কী কারণে এই ঘটনা, কিভাবে প্ল্যানফুলি তাকে মার্ডার করা হলো না অন্য কোনো দুর্ঘটনা, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে। এবং এই ধন্যবাদ সৌভিক। অন্যদিকে গ্যাসের ভর্তুকির টাকা বেশি পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে প্রতারণার অভিযোগ। 19 টাকার পরিবর্তে সিলিন্ডার প্রতি 220 টাকা ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। খাস কলকাতায় অভিনব এই কায়দায় প্রতারণা চক্র। হাতে পা দিয়ে 1,24,000 টাকা খুইয়েছেন চেতলার বাসিন্দা। গ্যাস অফিসের কর্মী পরিচয় দিয়ে ফোন করা হয়, হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্ক ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। চেতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বলে যে আমি গ্যাস অফিস থেকে ফোন করছি, বলে যে আপনি যে গ্যাসের সাবসিডি কত টাকা পাচ্ছেন। আমি নর্মাল যেটা পাই সেটাই বলেছি, 19 টাকা 50। বলে না, এটা আপনারা 220 টাকা করে পাবেন, এটা দেওয়া শুরু হয়ে গেছে এবং লকডাউন পিরিয়ডের সময় 5,000 5,500 টাকা মতন যেটা ডিউ আছে সেটাও সরকার দিচ্ছে, সেটাও পাবেন। তো এই বলে আমাকে বলে ঠিক আছে। আমি গ্যাস অফিস থেকে একজন চেনা ভদ্রলোকের নাম বললেন যে আমি বিশুদা বলছি। ঠিক আছে, গ্যাস অফিস, আর লেখাটাও যে নাম্বারে যেটা আছে কল করেছি তাতে লেখা আছে যে গ্যাস অফিস বলে লেখা আছে। তারপরে একটু গ্যাস অফিস বলে বিশ্বাস হলো। তারপরে আমাকে ওই কলটা কেটে আমাকে হোয়াটসঅ্যাপ কলে নিয়ে গেল। হোয়াটসঅ্যাপ কলে, ভিডিও কলে, ওখান থেকে আমাকে ফোনপেতে ঢুকিয়ে নিয়ে সেখান থেকে কলগুলোর নাম্বার আমাকে ক্লিক করতে বললো। নাম্বার ক্লিক করলাম, যেই ক্লিক করছি আমি বুঝতে পারছি যে এটা কী হচ্ছে। এটা আমি তো বলছি না আপনার কোনো যাবে না বলে ওরা এমনভাবে যখন ফোনটা করে মানে কীভাবে ওরা মোহিত করে দেয়, মানে আমি জেনে বুঝেও বেরোতে পারছি না। কত টাকা খোয়া গেছে? টোটাল খোয়া গেছে আমার 1,25,000 টাকা, মানে 1,24,998। আপনারা শুনলেন কিভাবে উনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সাম্যজিৎ, দিনের পর দিন তো নতুন নতুন ছক প্রতারকরা বাতলাচ্ছেন, সাধারণ মানুষের বোঝার জন্য বেসিক কি কি করণীয় একটু যদি বলেন প্লিজ।
দেখুন, অনলাইনে যে এখন তো মানে আমরা বুঝতেই পারছি আরো ভয়ানক দিন আসছে, কারণ নাম্বার রেন্ট করছে, বিভিন্ন আনঅথরাইজ সিম তুলে সেখান থেকে মানুষজনকে মেসেজ করছে, এবং এইগুলোর লিঙ্ক তো আগের থেকেই বলা যায়, মানে এই লিঙ্কের মধ্যে, অজানা লিঙ্কের মধ্যে ক্লিক করলে সব থেকে বড় বিপদ হচ্ছে ফোনে একটা ম্যালওয়্যার ঢুকে যায়, যার ফলে কি হয় আমরা মনে করি কি ওটিপি না দিলে আমি সাবধান, কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে ওরা ফোনে ঢুকে গিয়ে আমরা যে ট্রানজাকশন গুলো করছি সেই অ্যাপে ঢুকে গিয়ে এটা পুরো ব্যাংক পুরো ফাঁকা করে দিচ্ছে। এবার এর ভুলটা কিন্তু সাধারণ মানুষেরই ফার্স্ট। বুঝতে পেরেছি। অর্থাৎ এক কথা যদি বলি সামজিৎ, তাহলে যে কোনো রকম অজানা ক্লিক যেটা আমার জানা নেই বা বুঝতে পারছি না, সে অজানা ক্লিকে কখনোই দুম করে ক্লিক করা উচিত নয়, এইটুকু সচেতনতা বার্তা আমরা দিতে পারি, তাই তো? একদম। ধন্যবাদ, ধন্যবাদ সামজিৎ।